আইস এজ মানে বরফ যুগ। প্রতি 100,000 বছরে একবার করে এরকম বরফ যুগ নেমে এসেছে পৃথিবীর বুকে। বর্তমানে আমরা দুটো বরফ যুগের মাঝে কিছুটা উষ্ণ সময় কাটাচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে এই উষ্ণতার হার বাড়ছে প্রচন্ডভাবে। সম্ভবত এতে বড় ভূমিকা রাখছে মানুষ। পৃথিবীর মোট বরফের প্রায় 10% আছে গ্রিনল্যান্ডে, বাকি বেশিরভাগটুকু আছে অ্যান্টার্কটিকায়। এই বরফ খুঁড়ে নিচে নামা যেন এক ধরনের সময় ভ্রমণ। হাজার বছর ধরে প্রতি শীতে তুষার ঝরে পড়েছে আকাশ থেকে। বছরের পর বছর এসব তুষার পড়তে পড়তে জমেছে, গড়ে তুলেছে আজকের বিপুল বরফ অঞ্চল। বরফের সিলিন্ডারকে ইংরেজিতে বলে কোর। এ ধরনের কোর সংগ্রহ করেন বিজ্ঞানীরা, গবেষণা করেন এবং জমিয়ে রাখেন সংরক্ষণাগারে। এই যেমন এই ঘরটা, এখানে সংরক্ষণ করা হয় বরফের কোর। প্রতি স্তর বরফ যেন এক একটি টাইম ক্যাপসুল। এতে থাকে নানা ধরনের গ্যাস, বিভিন্ন ধরনের পদার্থ। এগুলো আমাদের বলে এরা যখন মাটির বুকে জায়গা করে নিয়েছিল ঠিক কেমন ছিল সেই সময়কার তাপমাত্রা ও বায়ুমণ্ডলের গঠন। শক্তিশালী এক রেকর্ড বইয়ের মতো এগুলো। এসব বইয়ের পাতায় পাতায় বরফের শ্বেতসূত্র কালিতে লেখা আছে শত সহস্র বছরের অজানা ইতিহাস। অ্যান্টার্কটিক আইস কোরের কথা যদি বলি, এরা রেকর্ড জমিয়ে রাখে বিশাল আকৃতির এক বারকোডের মতো। প্রায় 4 লাখ বছরের ইতিহাস জমা আছে এরকম এক একটি কোরের মাঝে। এই সময়কালের তাপমাত্রা কেমন ছিল সেটা জানতে পারি আমরা। পড়তে পারি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এই বিস্তীর্ণ সময়কালে কেমন ছিল, কিভাবে বদলে গেছে দিনে দিনে। মাটির স্তর থেকে পাওয়া সমুদ্রপৃষ্ঠের নানা তথ্যের সঙ্গে এসব তথ্য তুলনা করে দেখা যায়। বরফ যুগ আসে যায় কালে কালে, সেই সঙ্গে বদলে যায় এসব তথ্য। তবে এটুকু স্পষ্ট বোঝা যায় শিল্প বিপ্লবের সময় থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তে শুরু করেছে, বাড়ছে আজও। একই সঙ্গে বিজ্ঞানীরা রেকর্ড করেছেন এর পাশাপাশি পাল্লা দিয়ে গলেছে গ্রিনল্যান্ড ও আর্কটিক সমুদ্রের বরফ। প্রমাণ আছে স্পষ্ট। ফি বছর ঋতু পরিবর্তনের কারণে আমরা দেখতে পাই কি হারে বাড়ে কমে মেরু বরফের পরিমাণ। উপাত্ত প্রমাণ থেকে দেখা যাচ্ছে স্পষ্ট মেরু বরফ পাতলা হয়ে যাচ্ছে দিনে দিনে। প্রতি বছর গ্রীষ্মের দৈর্ঘ্য বাড়ছে আর পাল্লা দিয়ে কমছে বরফের পরিমাণ। এটা দেখুন, ইলুলিসাক নামে পশ্চিম গ্রিনল্যান্ডের এই গ্লেসিয়ারটা প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ বুলডোজারগুলোর একটি। মানুষের ইতিহাসে বরফের মতো আর কিছু পৃথিবীর আকৃতি গড়ে দেয়নি, এতটা ভূমিকা রাখেনি পুরো গ্রহটির জলবায়ুর চালিকা শক্তি হিসেবে। এখানে বিশাল এক গ্লেসিয়ারের নিচে আমরা দেখছি বরফকে এর সবচেয়ে শক্তিশালী রূপে। দেখছি জন্ম নিচ্ছে একটি আইসবার্গ, হিমশৈল। প্রায় অনন্য এক বৈশিষ্ট্য আছে বরফে, যত জমে তত কমে এর ঘনত্ব। আর বরফ তাপ প্রতিফলিত করে বায়ুমণ্ডলের বুকে। পাশাপাশি সামান্য তাপমাত্রাকে এটি বাড়িয়ে দিতে পারে অনেকটা। ফলে এই তাপমাত্রা প্রভাবিত করতে পারে আমাদের পুরো গ্রহকে। পুরো একটা আইসবার্গ যতটুকু তাকে পরিণত করেছে 3-4 ভাগের 3 ভাগই থাকে নিচে পানির, আর 1 ভাগ উপরে। প্রধান বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ারে। সূর্যের বেশিরভাগ তাপ পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে মহাসমুদ্রের স্রোতের মাধ্যমে। উষ্ণ বিষুবীয় স্রোত এই তাপ বয়ে নেয় মেরুর দিকে আর ফিরে আসে অতল গভীরের শীতল লবণাক্ত পানি নিয়ে। আর্কটিকের বরফের নিয়ত গলে যাওয়া হয়তো কোনো কোনো সমুদ্রের স্রোতের গতি বা দিক বদলে দিতে পারে, বন্ধ করে দিতে পারে চিরতরে। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর লাখো কোটি মানুষের জীবনে। ইউরোপ প্রায় 30% উষ্ণতা পায় গালফ স্ট্রিম নামে এরকম এক সামুদ্রিক স্রোত থেকে। আর্কটিকের জলবায়ু পরিবর্তন এই স্রোতের গতি কমিয়ে দিতে পারে, এমনকি বন্ধও করে দিতে পারে। ইলুলিসাক গ্লেসিয়ার নিয়ে গবেষণায় দেখা গেছে এটি দ্রুত বদলে যাচ্ছে। দেখো কিভাবে আস্তে আস্তে বাড়ছে। একই রকম পরিবর্তন দেখা যাচ্ছে বিশ্বজুড়ে আরো অনেক জায়গায়। এই হিমবাহটির আশেপাশের জীবনযাত্রায় এসেছে নিদারুণ পরিবর্তন। গত দশকে উপকূল অঞ্চলে শীতকালীন বরফ কমে গেছে অনেকটা, ফলে বদলে গেছে ভ্রমণের ধরন। কুকুর টানা স্লেজ গাড়ির জায়গা দখল করে নিয়েছে নৌকা। ছোট এই চিহ্ন ইঙ্গিত করছে বড়সড় পরিবর্তনের। শুধু প্রকৃতি নয়, দেখা যেতে পারে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনও। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে।
পৃথিবীর নিজ কক্ষপথে ঘুরে চলার সময় প্রতিবার অতি সামান্য পর্যায়বৃত্তিক পরিবর্তন হয়। কক্ষপথ। এই সামান্য পরিবর্তন 1 লাখ বছরের এটা কক্ষপথ আর ওটা অক্ষ। অক্ষ বরাবর এভাবে প্রচণ্ড ঘুরে। শীত নেমে আসে পৃথিবীর বুকে। হ্যাঁ, এরই নাম আইস এজ, মানে বরফ যুগ। প্রায় 20,000 বছর আগে শেষ বরফ যুগে উত্তর আমেরিকা ও ইউরোপের উত্তরাংশের বিশাল এলাকা ঢাকা ছিল বরফের চাদরে। আজ যেখানে নিউ ইয়র্ক শহর, একসময় সেখানে ছিল বরফের 1 কিলোমিটার পুরু স্তর। সে বরফ যুগে ব্রিটিশ দ্বীপপুঞ্জের 2/3 ছিল পুরো বরফে ঢাকা। শেষ বরফ যুগের আগের দিকে হিমবাহ এগোতে এগোতে এসে থেমেছিল বর্তমান লন্ডন শহরের একদম প্রান্তে। এমনকি সাম্প্রতিক বরফ যুগে এত এত পানি আটকে ছিল বরফের বুকে যে সমুদ্রপৃষ্ঠ আজকের তুলনায় ছিল অনেকটা নিচু। ইংল্যান্ড যুক্ত ছিল ইউরোপের সঙ্গে। বরফ যখন গলতে শুরু করলো, বেড়ে গেল সমুদ্রের উচ্চতা। আর এর ফলে মাত্র 10,000 বছর আগে জন্ম হয় ব্রিটিশ দ্বীপগুলোর। এভাবে একসময় বাংলাদেশ ডুবে যেত। উত্তরের শীতে উত্তর মেরু হেলে থাকে সূর্যের বিপরীতে, ফলে কমে যায় সূর্যের তীব্রতা। জলস্থলের অক্ষ উষ্ণতা বরাবর কমে ঘুরছে, যায় ওই যে এই কাঠি, সময়। ওটা অক্ষ। উত্তর মেরুতে তখন আর সূর্য ওঠে না। ফি বছর এ অঞ্চলের 6 মাস কাটে সূর্যহীন, নিকষ আঁধারে। পৃথিবী ঘোরে, আর Northern আকাশের Light। বুকে নক্ষত্ররাও ঘুরে চলে দিগন্তে একইভাবে চক্রাকারে। কখনো আবার উজ্জ্বল আলোয় ঝলসে Aurora। ওঠে আকাশ। একে বলে মেরু জ্যোতি। এই যে মেরুজ্যোতি এই বাংলা। ছবিগুলো টাইম ল্যাপস হিসেবে মহাকাশ থেকে তোলা। আমরা দেখতে পাচ্ছি বসন্তে সৌরশক্তি বৃদ্ধির প্রভাব। তুষার ও বরফ গলে গেছে, নতুন সবুজের চাদরে ছেয়ে গেছে চারপাশ। কিন্তু গোসল করিনি। প্রতি বসন্তে কোটি কোটি লিটার পানি এসে মেশে উত্তর সমুদ্রে। জলবায়ুর প্রচণ্ড পরিবর্তনে যদি বদলে যায় এসব চক্র, যাদের জীবিকা নির্ভরশীল এই সমুদ্র ও ভূমির ওপর, কি হবে তাদের? উত্তরে গ্রীষ্মে আবার উত্তর মেরু হেলে পড়ে সূর্যের দিকে, ফলে সৌরশক্তি সরাসরি ছড়িয়ে দেখো, পড়ে, ওই যে সূর্য। প্রতিফলিত হয়ে উষ্ণ করে এটাই তো তোলে পৃথিবী, ওই চারপাশের যে সূর্য। সব। সূর্যের চারদিকে কিভাবে ঘুরছে দেখলা? মেরুর কাছে এর মানে হলো কখনো সূর্যাস্ত হয় না। চক্রাকারে ঘুরপাক খায় মেরুর আকাশে পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে। পৃথিবীর অন্য পাশে তখন নেমে আসে ওই যে শীত। ওই জায়গাটা, সূর্য ওই জায়গাটা হারিয়ে all যায় time light থাকে দীর্ঘকালের সূর্যের। জন্য। দক্ষিণ মেরুতে বরফের পরিমাণ এ সময় দ্বিগুণ হয়ে যায়। নিকটস্থ সমুদ্র ঢেকে যায় বরফের চাদরে। এভাবে ঘুরে চলে অন্তহীন ঋতুচক্র। অ্যান্টার্কটিক বরফ অঞ্চল বুকের মাঝে জমিয়ে রেখেছে পৃথিবীর 2/3 বিশুদ্ধ পানি। আর আমরা, পৃথিবী ও আমাদের জীবনে এর গুরুত্ব কেবল বুঝতে শুরু করেছি। এমনিতে এই মহাদেশীয় ভূমির ওপরে অল্প কিছু উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে, তবে অ্যান্টার্কটিকা মহাদেশের চারপাশের সমুদ্র পৃথিবীর অন্যতম বড় জীবনের আধার। অ্যান্টার্কটিকার যে প্রাণীটি সবচেয়ে পরিচিত তার নাম পেঙ্গুইন, তবে সবচেয়ে বেশি দেখা যায় ক্রিল। এটি একাধারে সবচেয়ে গুরুত্বপূর্ণও বটে। ঋতুচক্রে বসন্ত ফেরে অ্যান্টার্কটিকায়, আর শালক সংশ্লেষণে উদ্বুদ্ধ হয়ে শৈবাল ছেয়ে ফেলে সামুদ্রিক বরফ। গ্রীষ্মের তাপদাহ যখন এ বরফ গলিয়ে ফেলে, তখন বরফের গায়ে জমা শৈবাল ছড়িয়ে পড়ে সমুদ্রের জলে। ক্ষুদে ক্রিলেরা এই শৈবাল খায়। এভাবেই চমৎকার এই প্রাণীগুলো টিকিয়ে রাখে অ্যান্টার্কটিকার খাদ্য শৃঙ্খলা। খোলসযুক্ত ক্ষুদে এসব প্রাণীর দৈর্ঘ্য মাত্র কয়েক সেন্টিমিটার। বৈচিত্র্যময় সিল, তিমি, পাখি ও পেঙ্গুইনের দল এদের খেয়ে বাঁচে। গবেষণায় দেখা যাচ্ছে সাম্প্রতিককালে ক্রিলের সংখ্যা কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। ধীরে ধীরে বাড়ছে অ্যান্টার্কটিকার তাপমাত্রা, কমছে বরফ।
সম্ভবত এগুলোই এর জন্য দায়ী। বরফ ঢাকা অ্যান্টার্কটিকা ও আর্কটিকের সৌন্দর্য মনোমুগ্ধকর। আমরা যত শিখছি জানছি ততই উপলব্ধি করতে পারছি আমাদের পৃথিবীটাকে বাসযোগ্য রাখার পেছনে এদের ভূমিকা কত গুরুত্বপূর্ণ। এই বরফের অপার সৌন্দর্য, বিচ্ছিন্ন নির্জনতা ও জীববৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। আরও বেশি মানুষ এই মুগ্ধতার টানে ছুটে যাচ্ছে বরফের সে দেশে, সরাসরি অনুভব করছে বরফ জীবনের স্বাদ। এখানে ছড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রশান্তির সর্বোচ্চ রূপ। এখানে এসে আমরা মুগ্ধ বিস্ময়ে দেখে বিশালতা অনুভব করি শ্বেতশুভ্র এই বরফ মরুর গুরুত্ব, শিহরিত হই পরতে পরতে ছড়িয়ে থাকা রহস্য রোমাঞ্চের হাতছানিতে। আমাদের গ্রহটির মেরু বদলে যাচ্ছে, এর কোনো কোনোটি ঘটছে প্রচন্ড দ্রুত। পৃথিবী ও মানব সভ্যতার জন্য এই পরিবর্তনের মানে আসলে কি তা বুঝতে সময় লাগবে। আরও পর্যবেক্ষণ করে শিক্ষা নিয়ে ও সে অনুযায়ী যথার্থ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কেবল আমরা নিশ্চিত করতে পারি মহাবিশ্বের বিশালতার মাঝে এক প্রাকৃতিক নভোযানের মতো এ পৃথিবী যেন বাসযোগ্য থাকে আমাদের জন্য, যেন নিরাপদে থাকে এর সব অভিযাত্রীরা। এদিকে রাত, এই জন্য লাইট জ্বলছে। আমাদের এখন এই জায়গাটায় আমরা আছি, এই যে সন্ধ্যা হচ্ছে। দেখো এটা এগুলো রাত হয়ে গেছে, এগুলো গভীর, এগুলো মধ্যরাত। ওই যে ও